হ্যালো, কেমন আছো? যারা তোমরা এবার এসএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য একটা গুড নিউজ। সেটা হচ্ছে যেটা আমরা কথা দিয়েছিলাম, তোমাদের এইবার এসএসসি ইংলিশের প্রিপারেশনটা আমরা খুব দারুণভাবে গুছিয়ে দিব। আমাদের ইতিমধ্যে একটা বই আমাদের পাবলিশড হয়েছে, তোমরা জানো। তোমরা ইতিমধ্যে বইটা অনেকে নিয়েছো, ফার্স্ট ট্র্যাক লাস্ট মিনিট এক্সাম বুস্টার। এই বইয়ের একেবারে ধারাবাহিক সিরিজ, তুমি বলতে পারো এটা তোমার লাস্ট মোমেন্টের একটা বুস্টারের মতো কাজ করবে। লাইক ইজ তোমার একটা লাস্ট মোমেন্টের প্রিপারেশনের জন্য বেস্ট একটা কনসেপ্ট। সো খুবই ছোট্টভাবে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা এখানে অ্যাড করার জন্য ট্রাই করেছি। আজকে এই বইয়ের এই যে ছবি দেখতে পাচ্ছ, এই বইটা আমরা খুব দারুণভাবে বইটা সাজিয়েছি। ইজি গ্রামার, রাইটিং, কুইক রিভিশন, এক্সাম ওরিয়েন্টেড, লাস্ট মিনিট মডেল টেস্ট গুলো আছে এখানে। খুবই খুবই গোছানো, এক প্রকারে বলতে পারো এটা খুবই গোছানো ভাবে আমরা বইটাকে সাজিয়েছি। সো আজকে আমি তোমাদেরকে বলেছিলাম আমি একেবারে ধারাবাহিক ক্লাসগুলো নেওয়ার মাধ্যমে আমরা এই বইয়ের উপর একেবারে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন আমরা নেওয়ার জন্য ট্রাই করব। আমি আজকে আমি আজকে একটা একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা তোমাদের সবার কাছে একটা ভীতিকর টপিক এবং একটা ভীতি কাজ করে। এবং সেই টপিকের নাম কি? সেই টপিকের নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আজকে কমপ্লিটিং সেন্টেন্সের উপর এতটুকু আশা রাখতে পারো আমরা একটা পূর্ণাঙ্গ ভাবে একটা ধারণা নেওয়ার জন্য আমরা ট্রাই করব, যাতে কমপ্লিটিং সেন্টেন্সের কোনো রকম প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে আমরা কাজগুলো করতে পারি। আসো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করব, প্রতিটা বিষয়গুলো আমি লিখে দিচ্ছি। একটু জাস্ট কনসেপ্টে দেখো কমপ্লিটিং সেন্টেন্স। আর সবাইকে বলবো যারা ক্লাসগুলো দেখছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও, যাতে সবাই মিলে আমরা একসাথে ক্লাসগুলো করতে পারি এবং সবাই মিলে একসাথে যাতে আমরা ইমপ্রুভমেন্টটা করতে পারি আর কি। কমপ্লিটিং সেন্টেন্স আগে প্রথমে জানতে হবে কমপ্লিটিং সেন্টেন্সটা কি। এর আগে জানতে হবে পরীক্ষা কিভাবে ভালো করব। কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে আমাদেরকে, আমি এখানে দুইটি পয়েন্ট লিখছি, পয়েন্টগুলো একটু ভালো মতো দেখতে হবে। পয়েন্টগুলো ভালো মতো দেখলে আমরা কাজ করতে পারবো। পয়েন্টগুলো কমপ্লিটিং সেন্টেন্সটা কি? ইংরেজি গ্রামারের মধ্যে তোমাকে কতগুলো ইনকমপ্লিট সেন্টেন্স দিবে। কি সেন্টেন্স দিবে? কতগুলো ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে। আবার বলছি, কতগুলো ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে। এই যে কতগুলো ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, সেই ইনকমপ্লিট সেন্টেন্স গুলোকে আমরা যখন বেশ কয়েকটা পয়েন্ট দ্বারা সেটাকে পরিপূর্ণ করব, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সে পয়েন্টগুলো কি? প্রথম পয়েন্ট হচ্ছে সেখানে ক্লজ এবং ফ্রেজ দ্বারা ফিল আপ করতে পারি। কি দ্বারা ফিল আপ করতে পারি? ক্লজ এবং ফ্রেজ। তোমরা যারা আমার ক্লাসগুলো ইতিমধ্যে পেয়েছো, তোমরা ক্লজ কো চেনো এবং ফ্রেজ কো চেনো। তারপর যদি না চেনো কোনো প্রবলেম নাই। ক্লজ মানে হচ্ছে যেখানে সাবজেক্ট এবং ফাইন ভার্ব থাকে, অপরপক্ষে ফ্রেজ মানে হচ্ছে যেখানে সাবজেক্ট এবং ফাইন ভার্ব থাকে না। তাহলে আবার বলছি, ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট এবং ফাইন ভার্ব থাকবে, আর ফ্রেজের মধ্যে আমরা কখনো সাবজেক্টে পাবো না, পাশাপাশি আমরা কখনো ফাইন ভার্বও পাবো না। এরপরে এরপরে আমাকে যে বিষয়টা তারা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে অনেকগুলো গ্রামাটিক্যাল রুল আছে। অনেকগুলো কি আছে? গ্রামাটিক্যাল রুল আছে। এই গ্রামাটিক্যাল রুলগুলো দ্বারাও কিন্তু আমাকে বিষয়টা পরিপূর্ণ করতে হবে। এখন কোন গ্রামাটিক্যাল রুলগুলো জানতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমার বিশেষ করে যারা এসএসসি তে আছো, সব গ্রামাটিক্যাল রুলসগুলো পড়লে কিন্তু হবে না। বিশেষ করে স্পেসিফিক কয়েকটা জায়গা থেকে তোমাদের প্রশ্নগুলো আসে। তোমাদের বিগত কয়েক সালের প্রশ্নগুলোতে দেখেছি কয়েকটা জায়গা থেকে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তার মধ্যে একটা আসা হচ্ছে ইনফিনিটিভের জায়গা। এরপর আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে জিরান্টের জায়গা, এবং সর্বশেষ যেই জায়গা থেকে প্রশ্নগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে পার্টিসিপলের জায়গা। তাহলে আমরা এই তিনটা জায়গা থেকে আমরা প্রশ্নগুলো পাবো। ওই জন্য আমরা এই তিনটা বিষয়, একেবারে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, এই তিনটা বিষয়গুলো আমরা ভালো মতো করে শিখবো বা ভালো মতো করে কনসেপ্টগুলো জানবো। আর সর্বশেষ আমাদেরকে যে জায়গাগুলোটা জানতে হবে সেটা অর্থের উপর বেস করে আমাকে প্রশ্নগুলো আসতে পারে। তাহলে কার উপর বেস করে? সেটা হচ্ছে অর্থের উপর বেস করে। তাহলে অর্থকে আমরা সাধারণত বলতে পারি মিনিং এর উপর বেস করে। তাহলে কোন কোন বিষয়গুলো? ক্লজ অথবা ফ্রেজ, অথবা কোন বিষয়টা? গ্রামার রুল। অথবা আমাকে মনে রাখতে হবে অর্থ মানে হচ্ছে মিনিংগত বিষয়ের উপর বেস করে কিন্তু প্রশ্নটা আসতে পারে। আর সর্বশেষ তোমাকে একটা প্রশ্ন যেই জায়গা থেকে দিতে পারে সেটা হচ্ছে প্রভাবসটা। আরেকটা জায়গা যে জায়গা থেকে দিতে পারে সেটা হচ্ছে প্রভাবস থেকেও কিন্তু তোমাকে প্রশ্নটা দিতে পারে। তার মানে হচ্ছে আমি যখনই পড়বো, আমি লাস্ট মোমেন্টে রিভিশন দিব, আমার কাজ এই চারটি টপিককে আমি ফোকাস দিয়ে কাজ করব। এই চারটি টপিককে কি করব? ফোকাস দিয়ে কাজ করব। পাশাপাশি প্রশ্ন হতে পারে আমি পরীক্ষা কিভাবে ভালো করব। তুমি যখন এই কয়েকটা বিষয় জানবা এবং এই কয়েকটা বিষয় জানার পরে তুমি যখন এগুলোকে ইমপ্লিমেন্ট করবা, তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটা হচ্ছে তোমাকে যেটা কাজ করতে হবে, তুমি হচ্ছে বিগত সালের 20টা, বিগত সালের যতগুলো ইয়ার কোয়েশন আছে সেই ইয়ার কোয়েশন থেকে শুধুমাত্র 20টি ইয়ার কোয়েশন তুমি সলভ করো, বুঝে বুঝে সলভ করো, রুলসগুলো সেখানে অ্যাপ্লাই করো, বাংলা বুঝে বুঝে একটু ট্রাই করো। যেটা আমরা আমাদের ইংলিশ ট্র্যাক যে বইটা আছে সেই বইটার মধ্যেই হচ্ছে আমরা সেখানে সবকিছু দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমাদের এসএসসি ক্লাসে দেখছো,
তোমরা জাস্ট এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে, এই ভিডিও তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করার মাধ্যমে, জাস্ট ফ্রেন্ডদেরকে মেনশন করে ভিডিওটা শেয়ার দিয়ে তুমি হচ্ছে আমাদের একটু গ্রুপে নক দিলে হবে, আমাদের ফেসবুক মেসেঞ্জারে। আমি তোমাকে এই বইয়ের সম্পূর্ণ পিডিএফটা হচ্ছে দিয়ে দিব। তুমি জাস্ট একটু প্রিপারেশন নিতে পারো, একদম ফ্রিতে তুমি এই বইয়ের পিডিএফটা পেয়ে দিতে পারবা। এখন এখন আমরা এই বিষয়গুলো যারা একটু গোছানো ভাবে দেখবা, এই বিষয়গুলো যারা একটু গোছানো ভাবে পড়বা, তাদের জন্য আমাদের এই কনসেপ্ট গুলো হবে একেবারে খুবই প্রাণবন্ত, খুবই সহজ ভাবে আমরা বিষয়গুলো উপস্থাপন করতে পারবো। তাহলে আমরা আমরা এই চারটা বিষয়কে মাথায় রেখে কাজ করব। এখন আমি চলে যাব আমাদের এইখানে এই তিনটে গ্রামাটিক্যাল পাশাপাশি আরেকটা গ্রামাটিক্যাল পয়েন্ট লিখে দিব। এই গ্রামাটিক্যাল পয়েন্টটা একটু দেখতে হবে, যেখান থেকে প্রতি বছর হচ্ছে প্রশ্ন আসে, যেটাকে আমরা বলতে পারি একটা কন্ডিশনাল সেন্টেন্স। কি বলতে পারবো? একটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স থেকেও কিন্তু আমরা প্রশ্নগুলো পেতে পারি আর কি। আশা করি এতটুকু বুঝেছো। সো আবার বলছি, এই পয়েন্টগুলো ফোকাস দিবা, পাশাপাশি 20টি ইয়ার কোয়েশ্চন, এই যে 20টি ইয়ার কোয়েশ্চন বুঝে বুঝে, বাংলা মিনিং বুঝে বুঝে, বাংলা মিনিং বুঝে বুঝে, বাংলা মিনিং অর্থ বুঝে বুঝে তোমার কাজ হচ্ছে প্রশ্নগুলোকে সমাধান করা, প্রশ্নগুলোকে সলভ করা। এতটুকু কাজ করতে পারলে তোমার মনে হয় না তোমার এই পার্টের মধ্যে, এই অংশের মধ্যে তোমার আর কখনো প্রবলেমগুলো থাকবে। একটু গোছানো ভাবে, একটু পরিকল্পনা করে হচ্ছে কাজ করো, আশা করি তোমার মধ্যে তুমি এই বিষয়ের উপর খুবই ভালো একটা নাম্বার তুলতে পারবে। আমরা একটু দেখবো আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, এবং কোনো ধরনের কনফিউজিং বা কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা আমাকে দ্বিধায় করতে পারো, আমি ট্রাই করবো সেই বিষয়ের উপর একেবারে একটা একটা ধারণা দেওয়ার জন্য। আমাদের সাথে ইতিমধ্যে অনেকে যুক্ত আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য। আজকে আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট দেখাবো, যে কয়েকটা পয়েন্ট থেকে প্রতি বছর প্রশ্ন আসে। আমি আজকে পয়েন্টগুলো একটু দেখো, আমি পয়েন্টগুলোকে আলাদা 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 ভাবে ভাগ করেছি। এটা হচ্ছে পার্ট 1, আমাদের এটা হচ্ছে পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে পার্ট 1 আমাদের কি কি জানতে হবে সেটা হচ্ছে, পার্ট 1 আমি তোমাদেরকে 5টা রুলস নিয়ে আলোচনা করবো। টোটাল 10টা রুলস যদি তুমি ভালো মতো পারো, ভালো মতো বুঝো, ভালো মতো কাজ করো, আমার মনে হয় তোমাদের আর প্রবলেম হবে। এবং আমি দেখাই দিব কিভাবে মেমোরাইজিং কাজগুলো করে তুমি এই ফিল্ডে অনেক ভালো একটা কাজ করতে পারবো। তাহলে এখানে তাহলে আমরা পার্ট 1 যেটা মনে রাখবো, ইফ অথবা আনলেস। কি মনে রাখবো? ইফ অথবা কি মনে রাখবো? আনলেস মনে রাখবো। তাহলে ইফ অথবা আনলেস শব্দের অর্থ যদি বা যদি না, আমরা অর্থগুলো আরেকটা পার্ট দিয়ে লিখবো। এরপর হচ্ছে অ্যাসিফ অথবা অ্যাজ দো। এরপর আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে অ্যাসিফ, অথবা আমরা এরপর আরেকটা ধাপ আছে সেটা হচ্ছে অ্যাজ দো শব্দটা মনে রাখবো। অ্যাসিফ অ্যাজ দোর পরে আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে, আমরা অ্যাসিফ অ্যাজ দূর পরে আরেকটা বিষয় মনে রাখবো সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ প্রপার টাইম। তাহলে আবার বলছি, ইট ইজ হাই টাইম অথবা আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে ইট ইজ প্রপার টাইম। ইট ইজ হাই টাইম কিংবা ইট ইজ প্রপার টাইম। ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা বিষয়টা মনে রাখবো। তাহলে আবার বলছি কি কি একটু দেখো, সেটা হচ্ছে ইফ অথবা আনলেস, এরপর হচ্ছে অ্যাসিফ অথবা অ্যাজ দো, এরপর হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ প্রপার টাইম। ইট ইজ হাই টাইম এবং ইট ইজ প্রপার টাইমের পরে আমাদের এর পরে যে জায়গা থেকে আমরা প্রশ্নগুলো পাবো সেটা হচ্ছে আই উইশটা একটু মনে রাখবা। আই উইশটা একটু মনে রাখবা। এবং সর্বশেষ আমরা 5 নম্বরে এখানে সিন্সটা একটু মনে রাখবা, এখানে সিন্সটা একটু মনে রাখবা। আর সর্বশেষ 5 নম্বরে যেটা দেখবা সেটা হচ্ছে লাস্ট ওয়ান। আমি তোমাদেরকে 4টা পার্ট দেখাবো। 4টা পার্টের মধ্যে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট বা প্রথম অংশটি, আমাদের প্রথম পার্ট বা প্রথম অংশটি, যেই পার্টটি তোমাকে অবশ্যই খুবই ভালো মতো করে দেখতে হবে। এবং এই পার্টটা তুমি যদি ভালো মতো করে দেখো, তাহলে এখান থেকে তুমি মিনিমাম 1 থেকে 2টি প্রশ্ন কিন্তু সরাসরি কমন পেতে পারো। তাহলে আমি বলবো এই পার্টগুলো একটু নোট করে ফেলো। তাহলে কি কি আছে? ইফ অথবা কি আছে? আনলেস। আইটা কি আছে? অ্যাজ ইফ অ্যাজ দো অথবা কি আছে? সিন্স আছে। আইটা কি আছে? ইট ইজ হাই টাইম অথবা কি আছে? ইট ইজ প্রপার টাইম। আইটা কি আছে? আই উইশ আছে। এবং সর্বশেষ কি আছে? সেটা হচ্ছে লাস্ট আছে। তাহলে আবার বলছি, ইফ অথবা কি? আনলেস, অ্যাজ ইফ অ্যাজ দো, সিন্স। আইটা কি আছে? ইট ইজ হাই টাইম অথবা কি আছে? ইট ইজ প্রপার টাইম। এরপরটা কি আছে? সেটা হচ্ছে আই উইশ। এরপরটা কি আছে? লাস্ট। এই 5টি পার্টগুলো একটু বুঝে করো। আমি কিভাবে দেখাচ্ছি, টেকনিকটা, আমার কৌশলটা কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা একবার ভালো মতো করে তোমরা দেখো। আচ্ছা, তাহলে এখন আমরা যাব আমাদের রুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সবচেয়ে সহজ থেকে কনসেপ্ট গুলোতে যাব। প্রথমে এক নম্বরে আমি তোমাদেরকে যে কনসেপ্টটা শিখিয়েছি সেটা হচ্ছে ইফ অথবা আনলেস। কি শিখেছি? ইফ অথবা আনলেস। আমি বাংলাটা একটু লিখে দিচ্ছি, দেখো। তাহলে ইফ এবং আনলেস শব্দের অর্থটা আমাকে জানতে হবে। তাহলে ইফ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু যদি মানে হচ্ছে পজিটিভ অর্থ প্রদান করবে। যদি তুমি আসো আমি যাব, যদি তুমি পড়ো তুমি পাস করবা, যদি অর্থ প্রকাশ করবে। আর আনলেস শব্দটি আমরা যে অর্থ ব্যবহার করবো সেটা হচ্ছে যদি না অর্থ প্রকাশ করবো। তাহলে আবার বলছি, ইফ শব্দটি আমরা কি অর্থ প্রকাশ করব? যদি অর্থ প্রকাশ করব। আর আনলেস যে শব্দটি আছে সেই শব্দটি আমরা যদি না অর্থ প্রকাশ করব। তাহলে ইফ শব্দটা যদি, আর আনলেস শব্দটি আমরা যদি না অর্থে প্রকাশ করব। তাহলে এইখান থেকে আমাদের প্রতি বছর হচ্ছে প্রশ্নটা আসে।
তাহলে ইফ এবং আনলেস দিয়ে যদি কখনো প্রশ্নটি শুরু হয়, তাহলে তোমরা মনে রাখবা আমরা কনসেপ্ট গুলো পড়িয়েছিলাম, সেটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারি। কি বলতে পারি? কন্ডিশনাল সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স বলতে পারি? কন্ডিশনাল সেন্টেন্স। এবং এই কন্ডিশনাল সেন্টেন্স গুলোকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে ভাগ করতে পারি? চারটা ভাগে। একটা হচ্ছে জিরো, একটা ফার্স্ট, একটা সেকেন্ড, আর একটা থার্ড। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো? চারটি ভাগে ভাগ করতে পারবো। একটা জিরো, একটা ফার্স্ট, একটা সেকেন্ড, একটা থার্ড। আমার সাথে বল কয় প্রকার? চার প্রকার। আমার সাথে সবাই রিভিউ নাম। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, আরেকটা কন্ডিশনাল আছে সেটাকে আমরা কি বলতে পারবো? একটা থার্ড কন্ডিশনাল আছে। তাহলে সেগুলো কি দিয়ে শুরু হবে? ইফ অথবা আনলেস। তবে এসএসসি পর্যন্ত তোমার জিরো কন্ডিশনাল থেকে প্রশ্ন আসে না। এসএসসি তে জিরো কন্ডিশনাল থেকে প্রশ্ন আসে না। তাহলে তোমাকে কি জানতে হবে? তোমাকে জানতে হবে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই তিনটি বিষয় দেখাবো। এই তিনটি বিষয় তুমি হচ্ছে মেইনলি মনোযোগ সহকারে কনসেপ্ট দেখো। তাহলে কি দিয়ে শুরু হবে? ইফ অথবা আনলেস থাকবে। তাহলে আবার দেখাচ্ছি কি দিয়ে কি থাকবে? ইফ অথবা আনলেস, অর্থাৎ ফার্স্ট। এরপর দুই দ্বারা আমরা যেটা বোঝাবো সেটা হচ্ছে সেকেন্ড। ইফ অথবা কি দিয়ে শুরু হবে? আনলেস। ইফ অথবা কি দিয়ে শুরু হবে? আনলেস। এরপর তৃতীয় নম্বরেও আমাদের হচ্ছে থার্ড কন্ডিশনাল। কি দিয়ে শুরু হবে? ইফ অথবা আনলেস দিয়ে শুরু হবে। তাহলে যদি শুরু হয়, তাহলে আমি কাজটা কিভাবে করব এটা আমাকে আগে জানতে হবে। কাজটা কিভাবে করব সেটা একটু দেখাচ্ছি। তাহলে আবার বলছি, ইফ এবং আনলেস। ইফ শব্দের অর্থ হচ্ছে যদি, আনলেস মানে হচ্ছে যদি না। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? চার প্রকার আছে। তার মধ্যে জিরো কন্ডিশনাল থেকে আমাকে প্রশ্ন আসে না। আমাকে তিনটা কন্ডিশনাল জানতে হবে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা কিভাবে কাজ করবো সেটা সেটা একটু দেখাচ্ছি। ইফ এবং আনলেস এর পরে যদি কখনো ভি1 থাকে, ইফ এবং আনলেস এর পরে যদি কখনো ভি2 থাকে, ইফ এবং আনলেস এর পরে যদি কখনো হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে আবার বলছি, ইফ এবং আনলেস এর পর হচ্ছে কখনো ভি1, ইফ এবং আনলেস এর পর কখনো ভি2, ইফ এবং আনলেস এর পর কখনো হ্যাড প্লাস ভি3। তাহলে আমার সাথে বলো, ইফ এবং আনলেস এর পর কি ভি1, ইফ এবং আনলেস এর পর কি ভি2, ইফ এবং আনলেস এর পর কি হ্যাড প্লাস ভার্ফি তৃতীয় নম্বর ফর্ম। তাহলে ইফ এবং আনলেস এর পর যদি ভি1, আচ্ছা ভি1 বলতে কি বোঝাচ্ছেন? বি1 বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? বি1 বলতে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। বি1 বলতে ভার্বের কোন ফর্মে থাকবে? প্রেজেন্ট ফর্ম। সবাইকে বলবো একটু নোট করে বিষয়গুলো দেখার জন্য। এরপর বি2, বি2 বলতে আমরা যে ফর্মটা জানি সেটাকে আমরা বলতে পারি একটা ফার্স্ট ফর্ম। আর হ্যাড প্লাস ভি3 বলতে আমরা এটাকে বলতে পারবো একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কোন ধরনের ফর্ম? একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটাকে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে একটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে। তাহলে ইফ এবং আনলেস এর পর একটা বি1, একটা বি2, আর একটা কি হ্যাড প্লাস ভি3 তৃতীয় নম্বর ফর্ম। তাহলে বি1 মানে প্রেজেন্ট ফর্ম, বি2 মানে হচ্ছে ফার্স্ট ফর্ম, আর হ্যাড প্লাস ভি3 মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কোন ধরনের ফর্ম হবে? একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই কনসেপ্টটা মনে রাখবো। যদি এই পাশে ভি1 থাকে, তাহলে আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম একেবারে সহজভাবে। তোমরা যারা আমার সাথে লাইভ ক্লাসগুলো করো নিয়মিতভাবে, আমার একেবারে ফিজিক্যাল ক্লাসগুলো করো আর কি, তোমরা জানো এই বিষয়গুলো আমি তোমাদেরকে খুব গোছানোভাবে কনসেপ্টগুলো দেখিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম আমরা এম1 দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু করবো? এম1। আর এই পাশে কি দিয়ে শুরু করবো? এম2। আর এই পাশে কি দিয়ে শুরু করবো? এম3। তাহলে এক থাকলে এক, দুই থাকলে দুই, তিন থাকলে তিন, তিনের আগে মাথা বা হেড। আবার বলো, এক থাকলে এক, দুই থাকলে দুই, তিন থাকলে তিন, তিনের আগে কি? মাথা বা হেড। ক্লিয়ার? তাহলে এখন এম1 মানে কি? তাহলে এম1 মানে আমরা যেটা শুরু করবো, আমরা হচ্ছে যেটা দিয়ে শুরু করবো উইল, অথবা কি দিয়ে শুরু করতে পারি? ক্যান। আমাদের এতটুকু মনে রাখো। তাহলে এই পাশে যদি বি1 থাকে, পরবর্তীতে আমরা এম1 দিয়ে শুরু করবো। তাহলে এম1 মানে কি? উইল ক্যান, উইল ক্যান, উইল ক্যান। আর এম2, এম2 মানে আমরা কি মনে রাখবো? সেখানে উড হবে অথবা কুড হবে, উড হবে অথবা কি হবে? কুড। আর উইল ক্যানের পরও কিন্তু ভার্বের বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম হবে? উইল ক্যানের পরও ভার্বের বেস ফর্ম, এবং অপর পক্ষে উড কুডের পরও ভার্বের বেস ফর্ম। এখানে ভার্বের বেস ফর্ম হবে। ক্লিয়ার? আচ্ছা, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা কি? ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে এমন একটা ফর্ম যেখানে কখনো আমরা ভার্বের সাথে কয়েকটা পয়েন্ট যোগ করতে পারবো না। ভার্বের সাথে এস বাই এস হবে না, ভার্বের সাথে কখনো কি হবে না? আইএনজি হবে না, ভার্বের সাথে কখনো ইডি হবে না। যখন এস বাই এস, আইএনজি, ইডি কিছুই হবে না, কিছুই হবে না, তখন সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে ভার্বের একটা বেস ফর্ম। ভার্বের একটা কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে আবার বলে আমার সাথে আরেকবার কনসেপ্টটা দেখো। যদি কখনো বি1 থাকে, তাহলে আমরা কি দিয়ে শুরু করবো? এম1। তাহলে এম1 মানে কি? উইল ক্যান। উইল ক্যানের উপর ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। আর বি2 মানে হচ্ছে এম2। তাহলে এম2 মানে কি? উডকুড। উডকুডের উপর ভার্বের কত নম্বর ফর্ম বসাবো? বেস ফর্ম। আর হেড প্লাস বি3 মানে হচ্ছে আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই ক্ষেত্রে আমরা যে পার্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা এখানে উডহ্যাভ অথবা কুডহ্যাভ কি দিয়ে শুরু করবো? আমরা উডহ্যাভ দিয়ে শুরু করতে পারি, অথবা আমরা হচ্ছে কুডহ্যাভ দিয়ে শুরু করতে পারি। এবং উডহ্যাভ কুডহ্যাভের পরে আমরা ভার্বের তৃতীয় নম্বর ফর্ম বসাবো। কত নম্বর ফর্ম বসাবো? তৃতীয় নম্বর ফর্ম। একটু কনসেপ্টে দেখো। আচ্ছা, ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা আমরা কি জানি কিনা এবং ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা আমরা বুঝি কিনা সে বিষয়টা আমাকে একটু জানাও। আমরা এতটুকু কনসেপ্টটা বুঝছি কিনা একটু কনসেপ্টটা জানাও। আজকে আমাদের এখানে খুবই গরম, এতটুকু বুঝছো কিনা বলো। তাহলে আমার সাথে একবার রিভিউ দাও। তাহলে বি1 থাকলে এম1, বি2 থাকলে এম2, আর হেড প্লাস বি3 থাকলে সবসময় আমরা এম3 দিয়ে লিখবো। এখন
তোমার কাজ হচ্ছে তুমি আমার সাথে মুখস্থ করে ফেলবা। বি1 থাকলে উইল ক্যান দিয়ে শুরু করবো, বি2 থাকলে উড কুড দিয়ে শুরু করবো, হ্যাড প্লাস বি3 থাকলে আমরা উড হ্যাভ কিংবা কুড হ্যাভ, উড হ্যাভ কিংবা কুড হ্যাভ, উড হ্যাভ কিংবা কুড হ্যাভ। এটা পার্টটা আজকে ভালো মতো করে শিখো। আজকের পার্টে এই অংশটা ভালো মতো করে শিখো, এবং এখান থেকে তুমি একটা প্রশ্ন অবশ্যই পাবা, এখান থেকে তুমি অবশ্যই একটা পাবা। আমি কনসেপ্টগুলো দেখাচ্ছি, দেখো কনসেপ্টগুলো আমি তোমাদেরকে 10টা সেন্টেন্স লিখে দেখাবো, তোমাদের আজকের পরে আর কখনো ভুল হবে না। আর কখনো তোমাদের আজকের পরে আমি এতটুকু তোমাদেরকে আশা দিতে পারি, তোমরা আজকে যদি এটা ভালো মতো করে দেখো, তোমাদের আজকের পরে এই বিষয়ে আমরা মিস্টেক আর করব না। তাহলে কি আছে এক নম্বরে দেখো, ইফ ইউ ইনভাইট মি, ইফ ইউ ইনভাইট মি, বাকিটা তোমাকে খালি থাকবে, বাকিটা তোমার পরীক্ষা হলে খালি থাকবে। তোমাকে একটু কৌশলী হতে হবে। তুমি যদি একটু কৌশলী হয়ে কাজ করতে পারো, তুমি কিন্তু এক্ষেত্রে ভালো করতে পারবা। তাহলে ইফ ইউ ইনভাইট মি, তাহলে এখানে ইনভাইটটা ভার্বের একটা প্রেজেন্ট ফর্মে আছে, বি1 এ আছে। আমি একটু কালার পেন দিয়ে দিচ্ছি, তোমরা একটু কালার পেন নিয়েও দেখতে পারো। বি1 এখানে আমাদের ইনভাইটটা ভার্বের কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। ইনভাইটটা ভার্বের কোন ফর্মে আছে? ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। ইনভাইটটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আমাদের আছে। যেহেতু এই পাশে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে তোমাকে মনে মনে একটা বিষয় চিন্তা করতে হবে। অপর পক্ষে হয়তো আমরা উইল দিয়ে শুরু করব, না হলে অপর পক্ষে আমরা ক্যান দিয়ে শুরু করব। কখন উইল বা কখন ক্যান? উইল মানে হচ্ছে যখন ভবিষ্যতে কোনো কিছু হবে, ক্যান মানে পসিবিলিটি, তুমি যে কোনো একটা আপাতত ব্যবহার করতে পারো। তাহলে একটু চিন্তা করো, ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে আমন্ত্রণ করো, তাহলে আমি সেখানে যাব। তাহলে আমি, একটু বাংলা চিন্তা করবা। তাহলে আমি ইংলিশ কি? তাহলে আমি ইংলিশ হচ্ছে আই। ঠিক আছে, উইল বা ক্যান লিখেছি। যাওয়া ইংরেজি কি? যাওয়াকে আমরা বলতে পারি গো। কোথায় যাব? ওইখানে যাব, গো টু দেয়ার। অথবা তুমি জাস্ট এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট একটু মনে রাখবা। সে পয়েন্টগুলো আমার যদি আগে কখনো প্রেজেন্ট ফর্ম থাকে, আগে যদি কখনো প্রেজেন্ট ফর্ম থাকে, জাস্ট উইল ক্যানটা মেনটেন করব। উইল ক্যানের পর জাস্ট যে কোনো একটা ভার্ব, অর্থপূর্ণ ভার্ব। কি পূর্ণ ভার্ব? অর্থ। বি1 থাকলে আমরা উইল ক্যান লিখবো। এরপরে আমাদের অর্থপূর্ণ, আমাদের অর্থপূর্ণ একটি সাবজেক্ট, অর্থপূর্ণ একটা সাবজেক্ট এবং অর্থপূর্ণ একটা ভার্ব। অর্থপূর্ণ একটা সাবজেক্ট, অর্থপূর্ণ একটা ভার্ব, অর্থপূর্ণ একটা সাবজেক্ট, অর্থপূর্ণ একটা ভার্ব। এই দুইটা বিষয় আমরা কাজ করব। তাহলে আবার বলছি, কি কি বলো? অর্থপূর্ণ একটা সাবজেক্ট, অর্থপূর্ণ একটা ভার্ব, এই দুইটা বিষয় আমাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা মেনটেন করে কাজ করবা। আর টিচার কি দেখবে? টিচার দেখবে তুমি উইল ক্যান দিয়ে লিখছো কিনা। ক্লিয়ার? এখন এরপর তোমাকে যদি আরেকটা প্রশ্ন দিই, মনে করো আনলেস দিয়ে একটা প্রশ্ন দিলাম, তাহলে আনলেস দিয়ে একটা প্রশ্ন দিলাম, আনলেস থাকলে পরবর্তী নেগেটিভ হবে। যেমন আনলেস ইউ স্টাডি প্রপারলি, আনলেস ইউ স্টাডি প্রপারলি, যদি তুমি ভালো মতো না পড়ো, আনলেস ইউ স্টাডি প্রপারলি, একটু নোট করে ফেলো তোমরা, আনলেস ইউ স্টাডি প্রপার। তাহলে আনলেস মানে হচ্ছে যদি না, আনলেস মানে হচ্ছে কি? যদি না। স্টাডি, তাহলে স্টাডিটা কিসে আছে? বি1 এ আছে। কিসে আছে? বি1। তাহলে পরবর্তীতে আমরা এম1 দিয়ে লিখবো। তাহলে আনলেস ইউ স্টাডি প্রপারলি, ইউ will not pass the exam, you will not pass the exam, you will not pass the exam, তুমি পরীক্ষা পাস করতে পারবে না, অথবা you will fail the exam। ঠিক আছে, যে কোনো একটা দিতে পারো। জাস্ট আমি এখানে কি কাজ করছি, সেটা তোমরা দেখলে বুঝতে পারবা। এখানে স্টেটা হচ্ছে একটা প্রেজেন্ট ফর্মে আছে। কোন ফর্মে? প্রেজেন্ট ফর্ম। আর অপর পক্ষে আমরা কি লিখেছি? সেটা হচ্ছে উইল নট পাস। কি লিখেছি আমরা? উইল নট পাস। কি লিখেছি? উইল নট পাস। তাহলে এটাও প্রেজেন্ট ফর্মে থাকার কারণে অপর যে পক্ষটি আছে সেই পক্ষটিও কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মে লিখেছি। তাহলে আবার বলছি, এটা প্রেজেন্ট ফর্মে থাকার কারণে আমাদের অপর যে পক্ষটি আছে সে পক্ষটিও কিন্তু আমরা কিসে রেখেছি? প্রেজেন্ট ফর্মে। আমরা বিষয়টা সাজিয়ে গুছিয়ে হচ্ছে কনসেপ্টটা রেখেছি। বুঝছো কিনা আমার একটু জানাও, আমাদেরকে কনসেপ্টগুলো একটু বুঝছো কিনা তুমি একটু বলো, ক্লিয়ার কিনা? তাহলে আনলেস থাকলে একটা 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 নিচে নোট লিখো তো, আমাদের সেন্টেন্সে কখন আনলেস থাকে, সেন্টেন্স যদি কখন আনলেস থাকে, তাহলে আমাদের পরবর্তী সেন্টেন্সটা নেগেটিভ হবে। নেগেটিভ মানে কি? আমাদের পরবর্তী সেন্টেন্সটা একটা না বোধক হবে, না বোধক একটা কনসেপ্ট হবে, না বোধক হবে। পরবর্তী সেন্টেন্সটা একটা না বোধক হবে। ক্লিয়ার? ক্লিয়ার সবার? ওকে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখলাম, একটা এক্সাম্পল দেখার পর আমি এটার উপর, এখন এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম থাকলে, এখন কথা হচ্ছে ফার্স্ট ফর্ম থাকলে আমরা কিভাবে কাজ করবো। দেখো, মনে করো ইফ ইউ ইফ ইউ ট্রাভেলড, ইফ ইউ ট্রাভেল a new place, তুমি যদি নতুন একটা জায়গার মধ্যে ভ্রমণ করো, পরীক্ষা কিন্তু রুলসটা মনে রাখতে হবে। তোমাকে রুলসটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রুলসটা মনে রাখতে পারলে বাকিটা মনে রাখতে পারবো। তাহলে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে ট্রাভেল। কি আছে? ট্রাভেল। ট্রাভেলটা কোন টেন্সে আছে? বি2 তে আছে। তাহলে বি2 মানে কোন টেন্স? ফার্স্ট টেন্স। বি2 মানে কোন টেন্স? ফার্স্ট টেন্স। বি2 মানে কোন টেন্স? ফার্স্ট টেন্স। তাহলে পরবর্তীতে আমরা এখানে কি দিয়ে কাজ করব? সেটা হচ্ছে উড অথবা কুড। কি দিয়ে কাজ করব? উড দিয়ে কাজ করব, অথবা আমরা কি দিয়ে কাজ করব? কুড দিয়ে। উড দিয়ে কাজ করব, অথবা কি দিয়ে কাজ করব? কুড দিয়ে। তাহলে ইফ ইউ ট্রাভেল এ নিউ প্লেস,
প্লেস, যদি তুমি একটা নতুন জায়গা ভ্রমণ করো, ইফ ইউ ট্রাভেল এ নিউ প্লেস, যদি তুমি একটা নতুন জায়গায় ভ্রমণ করো তাহলে কি হবে, তুমি বেশ কিছু বিষয় জানতে পারবা, তুমি জানতে পারবা, তাহলে তুমি ইংরেজি কি, ইউ। তুমি যদি ভ্রমণ করো তাহলে তুমি জানতে পারবা, অথবা আমি সে আমাকে চিনবে বা সে আমাকে দেখবে, যে কোনো একটা, এখানে অর্থপূর্ণ একটা সাবজেক্ট, অর্থপূর্ণ একটা সাবজেক্ট। এবং তুমি যদি একটা নতুন প্লেসে যাও, ইউ উড নো, তুমি তুমি জানতে পারবা, নো সামথিং, ইউ উইথ নো সামথিং। অথবা এই জায়গাতে তোমার যেটা মন খুশি চাই, যেটা তোমার মনে চাই, যে কোনো একটা বিষয় তুমি এখানে ব্যবহার করতে পারো, সেখানে কোনো ধরনের প্রবলেম আমার নেই। তোমার মনের মতো করে, তোমার মনের মতো করে একটা কনসেপ্ট তুমি এখানে ব্যবহার করতে পারো। ট্রাভেলটা একটা ফার্স্ট টেন্সে আছে, সেজন্য আমরা পরবর্তীতে উড কুড প্লাস ভার্বে কোন ফর্ম দিয়ে লিখেছি, বেস ফর্ম। আবার বলছি, উড কুড প্লাস ভার্বে কোন ফর্ম দিয়ে লিখেছি, বেস ফর্ম। তাহলে ফার্স্ট টেন্স থাকলে পরবর্তীতে আমরা কি দিয়ে লিখবো, উড কুড প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে লিখবো। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? তাহলে এটা যদি আমরা এতটুকু কনসেপ্টটা বুঝি, আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, সেটা একটু ট্রাই করতো। যেমন ইফ হি অয়ার এ কিং, ইফ হি অয়ার এ কিং, যদি সে রাজা হতো, যদি কি সে কি হতো, রাজা হতো। তাহলে এখানে একটা বিষয় নোট রাখবা, ইফ যুক্ত ক্লসে কখনো ওয়াজ হয় না, ইফ যুক্ত ক্লসে কখনো কি হবে না, ওয়াজ হবে না। ইফ যুক্ত ক্লসে আমরা কখনো কি ব্যবহার করতে পারবো না, ওয়াজ ব্যবহার করতে পারবো। ইফ যুক্ত ক্লসে কখনো ওয়াজ হবে না। তাহলে ইফ হি অয়ার এ কিং, সে যদি একজন রাজা হতো, সে যদি একটা কি হতো, রাজা হতো, তাহলে সে কি করতো, তাহলে আমরা উট কুট লিখে ফেলতে হবে। কি লিখতে হবে, উট অথবা কুটটা মনে মনে বসা দিব। কেন বসা দিব, কারণ এখানে অয়ারটা আমাদের একটা বি টু তে আছে। কিসে আছে, একটা বি টু তে। সবাই একটু বলো, কিসে আছে, বি টু। এই পার্টটা একটু লম্বা, এই পার্টটা একটু বড়, বাট বাকি পার্টগুলো তোমার জন্য একটা সহজ। তাহলে ইফ হি অয়ার এ কিং, যদি সে একজন রাজা হতো, তাহলে হি উড সাহায্য করতো। তাহলে সাহায্য করার ইংরেজি কি, সাহায্য করার শব্দের অর্থ কি, তাহলে সাহায্য করার শব্দের অর্থ হচ্ছে হেল্প। হি হেল্প দ্য পুয়ার পিপল, যে সমস্ত গরিব মানুষ আছে সে সমস্ত গরিব মানুষদেরকে সে হচ্ছে সাহায্য করতো। যে সমস্ত গরিব মানুষ আছে সে সমস্ত গরিব মানুষদের কি করতো, সাহায্য করতো। বুঝতে পারছো কিনা বলো তো? আচ্ছা, আমরা যদি আরেকটা আনলেস দিয়ে চিন্তা করি, আরেকটা কি দিয়ে চিন্তা করি, আনলেস। এটা কিন্তু আমাদের 5 নম্বর প্রশ্ন। তাহলে আনলেস আই হ্যাড এ বুক, যদি আমার একটা বই না থাকতো, যদি আমার একটা বই না থাকতো, তাহলে এখানে শুধুমাত্র হ্যাড আছে, শুধুমাত্র কি দিয়ে শুরু, আমার যদি একটা বই না থাকতো, আই কুড নট রিড, আমি এটা পড়তে পারতাম না। আই কুড নট রিড, আমি এটা কি করতে পারতাম না, পড়তে পারতাম না। তাহলে আমার একটা বই না থাকলে আমি কি এটা পসিবল, পড়া পসিবল না। তাহলে আমার যদি একটা বই না থাকতো, তাহলে সেটা আমি কখনো পড়তে পারতাম না। তাহলে কি হবে, আই কুড নট রিড। কি হবে, আই কুড নট রিড, আমি এটা কি করতে পারতাম না, পড়তে পারতাম না। এই দুইটা কনসেপ্ট বুঝছো কিনা বলো, আমাকে একটু জানাও। এই দুইটা কনসেপ্ট যদি বুঝো, আমি এখন এরপরে তোমাদেরকে যেটা আমাদের থার্ড কন্ডিশনাল অংশ আছে, সেই থার্ড কন্ডিশনাল অংশটা দেখাবো। আজকে শুধু একটা বিষয় খুবই ভালো মতো করে দেখো। একটা বিষয় যদি ভালো মতো করে বুঝতে পারো, তাহলে মনে হয় না তোমার এই বিষয়ে আর কখনো তোমার হচ্ছে প্রবলেমগুলো থাকবে বা প্রবলেমগুলো হবে। এরপরে এরপরে কি আমরা যে বিষয়টা দেখবো, এরপরে হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। যেমন দেখো, ইফ আই হ্যাড নোন ইট, যদি এটা আমি জানতাম। ইফ আই হ্যাড কি, নোন ইট, যদি এটা আমি জানতাম। তাহলে আবার বলছি, ইফ আই হ্যাড নোন ইট, যদি এটা আমি জানতাম, যদি এটা আমি জানতাম, তাহলে কি হতো, তাহলে আমি কি হতো, তাহলে ইফ আই হ্যাড নোন ইট। তাহলে আগে তোমাকে এখানে জানতে হবে, এখানে হ্যাটের পরে ভার্বের কত নম্বর ফর্ম আছে, 3 নম্বর ফর্ম। এখানে একটা হ্যাট আছে, হ্যাটের পর ভার্বের কত নম্বর ফর্ম আছে, 3 নম্বর ফর্ম। আবার বলছি, একটা কি দেখতে পাচ্ছ, হ্যাটের পর ভার্বের কত নম্বর ফর্ম আছে, 3 নম্বর ফর্ম। যেহেতু হ্যাটের পরে ভার্বের 3 নম্বর ফর্ম আছে, হ্যাটের পরে ভার্বের 3 নম্বর ফর্ম দেখতে পাচ্ছি, তার মানে এটা থার্ড কন্ডিশন। তাহলে পরবর্তীতে আমাকে মনে মনে চিন্তা করতে হবে, আমি এখানে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে উড হ্যাভ অথবা কুড হ্যাভ। কি দিয়ে শুরু করবো, উড হ্যাভ এবং কুড হ্যাভ। এবং উড হ্যাভ কুড হ্যাভ এর পরে আমাকে ভার্বের 3 নম্বর ফর্মটা বসাতে হবে। কত নম্বর ফর্ম বসাতে হবে, 3 নম্বর ফর্ম। তাহলে আবার বলছি, ইফ আই হ্যাড নোন ইট, যদি এটা জানতাম, যদি এটা আমি জানতাম, তাহলে আই উড হ্যাভ অথবা আই কুড হ্যাভ, ওই যে বলেছি, অর্থের উপর বেস করে আমরা একটা সাবজেক্ট বসাবো, অর্থের উপর বেস করে একটা সাবজেক্ট বসাবো। উড হ্যাভ কুড হ্যাভ এর উপর বেস পরে আমরা অর্থের উপর বেস করে একটা ভার্বের 3 নম্বর ফর্ম এখানে ব্যবহার করব। তা আবার বলছি, এখানে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম আছে, একটা হ্যাড আছে, হ্যাডের পর কত নম্বর ফর্ম আছে, ভার্বের 3 নম্বর ফর্ম। এরপরে কি, আমরা উড হ্যাভ কুড হ্যাভ এর পরে আমরা একটা সাবজেক্ট বসাবো, উড হ্যাভ কুড হ্যাভ এর পরে আমরা একটা অর্থের উপর বেস করে একটা ভার্বের কত নম্বর ফর্ম বসাবো, 3 নম্বর ফর্ম। তাহলে ইফ আই হ্যাড নোন ইট, এটা যদি আমি জানতাম, তাহলে আই উড হ্যাভ কুড হ্যাভ কলড ইউ, আমি তোমাকে সেটা জানাতাম। তাহলে আই উড হ্যাভ কল দিতে পারো, আই উড হ্যাভ ইনফর্ম দিতে পারো, ঠিক আছে, আই উড হ্যাভ ইনফর্ম দিতে পারো, আই উড হ্যাভ গিভেন দিতে পারো, আই উড হ্যাভ টুক দিতে পারো, যে কোনো একটা
তবে মনে রাখতে হবে ভার্বে কত নম্বর ফর্ম বসাতে হবে, তৃতীয় নম্বর ফর্ম। কত নম্বর ফর্ম বসাবো, তৃতীয় নম্বর ফর্ম। আমাকে একটু জানাও যে কন্ডিশনালের যে বিষয়গুলো আমি দেখিয়েছি, যে কয়েকটা সেন্টেন্স তোমাদেরকে দেখিয়েছি, এই কয়েকটা সেন্টেন্স তোমরা একেবারে পূর্ণাঙ্গভাবে বোঝাচ্ছ কিনা। এরপর যদি না বুঝো, তোমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমাকে জাস্ট একটু হ্যালো দিবা। আমি সর্বোচ্চ ট্রাই করব তোমাদের এই সম্পূর্ণ বিষয়গুলোকে একেবারে পূর্ণাঙ্গভাবে বিষয়গুলোকে ভালো মতো করে বিষয়গুলো বোঝানোর জন্য। তাহলে এইটা যদি বোঝা যায়, আমাদের হচ্ছে প্রথম রুলস। আমি আজকে তোমাদেরকে কথা দিয়েছি, আজকে হচ্ছে আমি শুধুমাত্র 5টা রুলস তোমাদেরকে ভালো মতো পড়াবো। 5টা রুলস ভালো বলতে খুবই ভালো মতো করে কনসেপ্ট গুলো দেখাবো। 5টা রুলস দেখাচ্ছি, এই 5টা রুলস ভালো মতো দেখলে তোমার আর প্রবলেম থাকবে না। আসো এরপর দ্বিতীয় নম্বর, আমরা দ্বিতীয় নম্বরে যেটা যাব, আমরা যদি দ্বিতীয় নম্বরে যাই, দ্বিতীয় নম্বর কনসেপ্টটা যদি তুমি যাও, দ্বিতীয় নম্বরে কি মনে রাখবা? দ্বিতীয় নম্বরে মনে রাখবা আমাদের অ্যাসিভ অথবা অ্যাজদো, এটা একটু ভালো মতো দেখবে, এটা কিন্তু প্রশ্ন আসবে। আর আমি তোমাদেরকে কয়েকটা লাইন লিখে দেবো, এই কয়েকটা লাইন মুখস্থ রাখবা। যে তাহলে অ্যাসিভ অথবা অ্যাজদো কি বলেছে বলো তো? অ্যাসিভ অথবা কি অ্যাজদো, আবার বলছি কি বলছি, অ্যাসিভ অথবা অ্যাজদো, অ্যাসিভ অথবা অ্যাজদো। অর্থটা জানতে হবে। তাহলে অর্থ কি? অ্যাসিভ এবং অ্যাজদো শব্দের অর্থ হচ্ছে যেন। তাহলে আবার বলো, অ্যাসিভ অ্যাজদো শব্দের অর্থ কি? যেন। অ্যাসিভ অ্যাজদো শব্দের অর্থ কি? যেন। অ্যাসিভ অ্যাজদো শব্দের অর্থ কি? যেন। তাহলে অ্যাসিভ অ্যাজদোর আমরা দুইটি বিষয় মনে রাখবো, একটা হচ্ছে বি ওয়ান আর একটা হচ্ছে বি টু। তাহলে আবার বলছি, অ্যাসিভ অ্যাজদোর আগে একটা বি ওয়ান আর একটা হচ্ছে কি বি টু। যদি বি ওয়ান এবং বি টু কে আমরা চিনি, আমাদেরকে বি ওয়ান এবং বি টু গুলো চিনতে হবে। বি ওয়ান এবং বি টু না চিনলে কিন্তু হবে না। বি ওয়ান যদি থাকে তাহলে অপর পক্ষে আমরা বি টু নিয়ে কাজ করবো, আর যদি বি টু থাকে তাহলে আমাদের কি হবে? হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হবে। হ্যাড প্লাস ভার্বের কত নম্বর ফর্ম হবে? তৃতীয় নম্বর ফর্ম। তাহলে আমার সাথে বলো, এক থাকলে দুই, দুই থাকলে তিন, তিনের আগে মাথা। আবার বলো, এক থাকলে দুই, দুই থাকলে তিন, তিনের আগে কি? মাথা। প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স, আর ফার্স্ট টেন্স থাকলে কি হবে? হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। এক্ষেত্রে আমরা কখনো ওয়াজ ব্যবহার করতে পারবো না। আমাদের সবসময় যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অয়ারটা ব্যবহার করতে হবে। তাহলে আবার বলছি, কখনো ওয়াজ ব্যবহার হবে না, কখনো ওয়াজ ব্যবহার হবে না। সবসময় আমরা কি ব্যবহার করবো? অয়ার ব্যবহার করবো। 4টা সেন্টেন্স দেখাচ্ছি, এই 4টা সেন্টেন্স একটু ভালো মতো করে বোঝার জন্য ট্রাই করবা। মনে করে হি টক্স, হি কি টক্স, হি টক্স অ্যাসিভ। তাহলে অ্যাসিভের জায়গায় তোমার অ্যাজদো দিলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই। অ্যাসিভও থাকতে পারে, অথবা অ্যাসিভের পরিবর্তে তোমাদের এখানে কি থাকতে পারে? অ্যাজদো থাকতে পারে। তাহলে আমাকে একটু জাস্ট দেখতে হবে, প্রশ্নে জাস্ট একটু ব্যতিক্রম ঘুরানো ভাবে আসবে। কিভাবে আসবে? এখানে টক্সের এখানে হি এর জায়গায় সি দিতে পারে, সি এর জায়গায় যে কোনো একটা নাম দিতে পারে, তাহলে এইটা তোমার পরিবর্তন হতে পারে সাবজেক্টটা। আর অপর পক্ষে এখানে টক্স আছে, কি আছে? টক্স আছে। এই টক্সের জায়গায় স্পিক্স থাকতে পারে, এই টক্সের জায়গায় প্রিটেন্স থাকতে পারে, যে কোনো একটা বিষয় থাকতে পারে। এটা আমার দেখার বিষয়। যদি এখানে ভার্বের সাথে এস দেখি, তার মানে প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম থাকে, তখন তুমি পরবর্তীতে দুইটা সেন্টেন্স লিখেইছে, দুইটা সেন্টেন্স থেকে এই সেন্টেন্স গুলো মনে রাখবা। যদি এই পাশে থাকে তাহলে কি হবে? হি অয়, সে এমন ভাবে কথা বলছে, হি অয়ার এ ম্যান, সে একজন হচ্ছে পাগল। শুধুমাত্র আমাদের সাবজেক্টটা পরিবর্তন হবে। শুধুমাত্র কোনটা পরিবর্তন হবে? সাবজেক্টটা অর্থের উপর বেস করে পরিবর্তন হবে। আবার বলছি, সাবজেক্টটা অর্থের উপর বেস করে পরিবর্তন হবে। সাবজেক্টটা অর্থের উপর বেস করে পরিবর্তন হবে। আর যদি কখনো অ্যাজ দো থাকে, আর যদি কখনো কি থাকে? অ্যাজ দো থাকে, তাহলে অ্যাসিভ অথবা অ্যাজ দো যেটা থাকুক না কেন, যদি প্রেজেন্ট টেন্স থাকে, এখানে হি অর ম্যাট লিখতে পারে, অথবা আমরা লিখতে পারি হি নিউ এভরিথিং। নিউ স্পেলিংটা দেখবা, KNEW, নিউ। হি নিউ এভরিথিং, সে সবকিছু জানবে। হি নিউ এভরিথিং, সে এমন ভাবে ভাব নিচ্ছে সে যেন সবকিছু জানে, বা সবকিছু জানে বা জানবে। তাহলে আবার বলো, হি টক্স অ্যাসিভ, সে এমন ভাবে কথা বলছে, হি অয়ার ম্যান, সে যেন পাগল। হি টক্স অ্যাজ দো, সে এমন ভাবে কথা বলছে, হি নিউ এভরিথিং, সে যেন সবকিছু জানে। শুধুমাত্র সাবজেক্টটা পরিবর্তন হবে, আর বাকিটা, বাকি দুইটা সেন্টেন্স তোমরা এখান থেকে মুখস্থ করে ফেলবা। বাকি দুইটা সেন্টেন্স আমরা এখান থেকে কি করে ফেলবো? মুখস্থ করে ফেললে আমাদের এখানে আর কোনো কাজ নেই। ক্লিয়ার? আর যদি দেখা যাচ্ছে আমাদের এখানে একটা ফার্স্ট টেন্সে আছে, কোন টেন্সে আছে? মনে করো একটা সি এ দিল, একটা কি দিল? একটা হচ্ছে হি এর যে একটা সি দিল। সি হচ্ছে সি সি হচ্ছে স্পোক, সে কথা বলছিল। তাহলে স্পোক শব্দটা একটা ফার্স্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে। আর অপর পক্ষে এই জায়গায় আমাদের অ্যাসিভ থাকতে পারে, এই জায়গায় কিংবা আমাদের অ্যাজদো থাকতে পারে। অ্যাসিভ থাকতে পারে, অথবা কি থাকতে পারে? অ্যাজদো থাকতে পারে। এই ক্ষেত্রে তোমাদেরকে আমি দুটা শেখাচ্ছি, চাইলে দুটা মনে রাখতে পারো, তবে এখানে একটা মনে রাখাবো তোমাকে। তুমি শুধুমাত্র মনে রাখবা হি, সে এমন ভাবে কথা বলছে যেমন শি হ্যাড নোন এভরিথিং। শুধু এটা মনে রাখো, শুধু এটা মনে রাখো, শি হ্যাড নোন এভরিথিং, সে এমন ভাবে কথা বলছে সে যেন সবকিছু জানে, সে এমন ভাবে কথা বলছে সে যেন সবকিছু জানে। তাহলে আবার বলছে, এখানে কি আছে? একটা স্পোক আছে। কি আছে? একটা স্পোক আছে। কি আছে? স্পোক। তাহলে স্পোকটা হচ্ছে কোন টেন্সে আছে? একটা ফার্স্ট টেন্সে আছে। কোন টেন্সে? ফার্স্ট টেন্সে আছে। ফার্স্ট টেন্সে থাকার কারণে পরবর্তীতে আমরা হ্যাড নোন প্লাস ভার্বের হ্যাড নোন দিয়ে লিখেছি। পাস্ট টেন্স, পরবর্তীতে হ্যাড প্লাস ভার্ব তৃতীয় নম্বর ফর্ম। তাহলে আবার বলছি,
টক্স আছে, দুইটা সেন্টেন্স মনে রাখবা। কয়টা সেন্টেন্স মনে রাখবা? দুইটা সেন্টেন্স। তাহলে কি মনে রাখবা? হি ওয়ার ম্যাট অথবা হি নিউ এভরিথিং। ফার্স্ট টেন্স আছে, তাহলে কি মনে রাখবা? শি হ্যাড নোন এভরিথিং। শুধুমাত্র কোনটা পরিবর্তন হবে? সাবজেক্টটা। শি এর জায়গায় হি হবে, হি এর জায়গায় রহিম হবে, রহিমের জায়গায় সকিনা হবে। ঠিক আছে, যে এটাই আছে আর কি। তোমরা জানো আমার ফেভারিট বান্ধবী আছে সকিনা। ঠিক আছে, এতটুকু কি বুঝছো কিনা? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? এটাকে আমরা বলছি এখানে অ্যাজ ইফ অ্যাজ দো। এবং অ্যাজ ইফ অ্যাজ দোর মতো আমাদের আরেকটা রুলস আছে। সেম ভাবে এই রুলসটা কিন্তু আমাদের সেম ভাবে মেনটেন করে, সেটা হচ্ছে সিন্সের রুল। কার রুল? সিন্সের রুল। সিন্সের একটা সময়কে বোঝায়। কি বোঝায়? সময়। এটাও কিন্তু আমাদের সেম ভাবে মেনটেন করা হবে। বি ওয়ান থাকলে, আরেকটা কি থাকলে? বি টু থাকলে। এই পাশে হচ্ছে বি ওয়ান থাকলে বি টু হবে, আর যদি কখনো বি টু থাকে তাহলে আমরা কি করবো? হ্যাড প্লাস ভার্বের কত নম্বর ফর্ম ইউজ করবো? তৃতীয় নম্বর ফর্ম। আবার বলছি, বি ওয়ান থাকলে কোন ফর্ম হবে? বি টু। আর যদি কখনো বি টু থাকে তাহলে আমরা কি করবো? হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। বি ওয়ান থাকলে বি টু, আর বি টু থাকলে কি হবে? হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। এই ক্ষেত্রে আমি শুধুমাত্র দুইটা সেন্টেন্স লিখেছি তোমাদেরকে। দুইটা সেন্টেন্স গুলো একটু গোছানো ভাবে ভালো মতো করে দেখো, তুমি এই ক্ষেত্রে খুবই ভালো করতে পারবা। দেখো, যেমন ইট ইজ লং টাইম, ইট ইজ লং টাইম, তাহলে এখানে ইট ইজ লং টাইমে থাকবে, দিলে এটাই থাকবে। ইট ইজ লং টাইম সিন্স, কি আছে? ইট ইজ লং টাইম দিছে, একটা সিন্স দিছে, এটা এক নম্বরে দিছে। দুইটা শিখাচ্ছে, দুইটা মনে রাখবা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইট ওয়াজ লং টাইম সিন্স, ইট ওয়াজ লং টাইম সিন্স। যে কোনো একটা বিষয় থাকতে পারে, একটা হচ্ছে ইট ইজ থাকতে পারে, একটা হচ্ছে ইট ওয়াজ থাকতে পারে, একটা ইট ইজ থাকতে পারে, একটা কি থাকতে পারে? ইট ওয়াজ। তাহলে ইট ইজ লং টাইম সিন্স, অনেকদিন হয়ে গিয়েছে, অনেকদিন হয়ে গিয়েছে। তাহলে উই এখানেও কি দিলাম? উই। স্যার, আমি কি এখানে সাবজেক্টের মনের মতো আনতে পারবো? আনতে পারবা। ইট ইজ এ লং টাইম সিন্স হি, উই, যে কোনো একটা আনতে পারবা। আই, উই, ইউ, হি, শি, দে, ইট, রহিম, করিম, যে কোনো একটা আনতে পারবা। তাহলে জাস্ট মনে রাখবা, আমরা কনসেপ্টটা দেখাচ্ছি। দেখো কনসেপ্টটা দেখো। মনে করে এই পাশে, ওই পাশে কি আছে? ইস আছে, আর অপর পক্ষে কি আছে? ওয়াস আছে। আবার বলছি, এখানে কি আছে? ইস আছে, আর অপর পক্ষে কি আছে? একটা ওয়াস আছে। এই পাশে একটা ইস আছে, আর অপর পক্ষে একটা কি আছে? ওয়াস আছে। এই পাশে একটা ইস, আর অপর পক্ষে একটা কি? ওয়াস। তাহলে ইট ইজ লং টাইম সিন্স, অনেকদিন হয়ে গেছে। তাহলে উই ভিজিটেড, আমি একেবারে সহজ করে দিচ্ছি। উই ভিজিটেড এ নিউ প্লেস, অনেকদিন হয়ে গিয়েছে একটা নতুন জায়গায় কি করেছিলাম? ভ্রমণ করেছিলাম। এই ভিজিটের জায়গায় তুমি অনেক কিছু দিতে পারো, তুমি এখানে বসাতে পারো। যেমন উই মিট টুগেদার দিতে পারো, উই ভিজিটেড দিতে পারো, উই ট্রাভেল দিতে পারো, উই রিড দিতে পারো, যে কোনো একটা বিষয় দিতে পারো। তাহলে এরপর ইট ওয়াজ লং টাইম সিন্স, সেক্ষেত্রে তুমি দিতে পারো, সহজ থেকে দিচ্ছি, উই হ্যাড ভিজিটেড, এ নিউ প্লেস। আমি তোমাকে সহজভাবে লিখে দিচ্ছি, তুমি এই দুইটাকে সহজভাবে একটু নাম, সহজভাবে কনসেপ্টগুলোকে বুঝো। সহজভাবে কনসেপ্টগুলোকে বুঝতে পারলে আমার মনে হয় না তুমি এখান থেকে মিস্টেক গুলো করবা। তাহলে ইট ইজ লং টাইম, আর একটা হচ্ছে কি? ইট ওয়াজ লং টাইম। একটা হচ্ছে ইট ইজ লং টাইম, আর একটা কি আছে? ইট ওয়াজ লং টাইম। একটা হচ্ছে ইট ইজ লং টাইম, আর একটা কি আছে? ইট ওয়াজ লং টাইম। যদি ইট ইজ থাকে তাহলে আমরা কি দিয়ে কাজ করবো? ভিজিটেড। আর যদি ইট ওয়াজ থাকে তাহলে কি হবে? হ্যাড ভিজিটেড। কি হবে? হ্যাড ভিজিটেড। এতটুকু একটু বুঝছো কিনা বলো আমাকে, এতটুকু বিষয়টা এনশিওর করো যে আমি এই বিষয়টা বুঝতে পারছি, যে এতটুকু একটা বিষয়টা দেখাও। তাহলে আমি অ্যাজ ইফ অ্যাজ দো এবং সিন্স নিয়ে যে কনসেপ্টটা দেখালাম, সেই কনসেপ্টটা একটু মনে রাখবো। শুধুমাত্র এখানে এই শব্দটা তুমি ভিন্নভাবে, ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রূপে, ভিন্ন কনসেপ্টে তুমি জাস্ট বিষয়টা লিখবা। যে ক্লিয়ার? এরপরে এরপর দেখো, এরপরে আমি তোমাদের বললাম আজকে শুধুমাত্র 5টা শিখাবো। এরপরে যে কনসেপ্টটা থাকবে সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম। একটু দেখো কিভাবে লিখছি। ইট ইজ হাই টাইম, কি বলতো? ইট ইজ হাই টাইম, অথবা সেন্টেন্সে থাকতে পারে ইট ইজ প্রপার টাইম। ইট ইজ হাই টাইম, কিংবা সেন্টেন্সে কি থাকতে পারে? ইট ইজ প্রপার টাইম। ইট ইজ হাই টাইম বা ইট ইজ কি থাকতে পারে? প্রপার টাইম। ইট ইজ হাই টাইম অথবা কি থাকতে পারে? ইট ইজ প্রপার টাইম। আচ্ছা, অর্থটা কি? ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ প্রপার টাইম শব্দের অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম শব্দের অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম শব্দের অর্থ এটাই আমাদের কি যুক্ত সময়? উপযুক্ত সময়। এটাই আমাদের উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম বা প্রপার টাইম। এটার পর দুইভাবে লিখবো। যদি মনে করো একটা সাবজেক্ট দিছে, সরাসরি সাবজেক্ট দিছে, এখানে মনে করো একটা ইট ইজ হাই টাইম উই সাবজেক্ট দিছে, তখন তুমি একভাবে লিখবা। সাবজেক্ট না থাকলে একভাবে। সাবজেক্ট থাকলে তুমি লিখবা উই রিড, ইট ইজ হাই টাইম উই রিড প্রপারলি। একেবারে সহজ থেকে দিচ্ছি, একেবারে মুখস্থ করে ফেলবা যেগুলো। আর যদি ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট না থাকে তখন দিবা হচ্ছে টু রিড প্রপারলি, যাতে করে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মের যে ভেজাল আছে সে ভেজালে যাতে আমাকে পড়তে না হয়। তোমরা জানো ইট ইজ হাই টাইমের পর যদি কখনো সাবজেক্ট থাকে, সে সাবজেক্টের ক্ষেত্রে আমাকে ফার্স্ট টেন্স আনতে হয়। আর যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম আনি। কি আনি? টু প্লাস ভার্বের বেস ফর্ম আনি। তাহলে আবার বলছি, ইট ইজ হাই টাইমের পর যদি কখনো সাবজেক্ট থাকে তাহলে আমরা ভার্বের ফার্স্ট টেন্স, বা যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা কি করব? টু প্লাস ভার্বের বেস ফর্ম আনবো। কি আনবো আমরা? টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম আনবো। এতটুকু বুঝছি। টু প্লাস ভার্বের কোন ফর্ম আনবেন? বেস ফর্ম। জাস্ট এই দুইটা একটু ভালো মতো করে পড়ে নিলে
তোমার আর বিষয়ে প্রবলেম থাকবে না। তাহলে আমরা ইফ আনলেস পড়লাম, তারপর হচ্ছে আমরা অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্স পড়লাম, এরপর হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ প্রপার টাইম পড়লাম। ইট ইজ হাই টাইম এবং ইট ইজ প্রপার টাইমের পরে অনেক সময় তোমাকে দিতে পারে আই উইশ। কি দিতে পারে? আই উইশ। আই উইশের ক্ষেত্রে দুইটা লিখে দিচ্ছি, দুইটা মনে রাখবা। কারণ তোমাদেরকে দিবে হচ্ছে জাস্ট হচ্ছে কম্প্রিহেন্স সেন্টেন্স। কম্প্রিহেন্স সেন্টেন্সটা একটা গল্প রূপে দিবে না, সিম্পল ভাবে কনসেপ্ট গুলো দেবে, জাস্ট একটু মাথা খাটে কাজ করতে হবে। তাহলে আই উইশ, আমার আশা, জাস্ট দুইটা লিখে দিচ্ছি। আই উইশ আই ওয়ার অ্যান ইংলিশ টিচার। আমার আশা আমি একজন কি হব? ইংলিশ টিচার হব। ইংলিশ টিচার। অথবা তুমি বলতে পারো আই ওয়ার এ কিং, আমি একজন রাজা হব, এটা দিতে পারো। অথবা দিতে পারো সেটা হচ্ছে আই কুড স্পিক ইন ইংলিশ, আমি আমি ইংরেজিতে কথা বলবো। তাহলে আমি এখানে দুইটি বিষয় লিখেছি। একটা বিষয় হচ্ছে আই উইশ আই ওয়ার এন ইংলিশ টিচার, আই উইশ আই ওয়ার এন ইংলিশ টিচার একটা লিখেছি। আইটা কনসেপ্ট আছে, সে হচ্ছে আই কুড স্পিক ইংলিশ। আই কুড কি আছে? আই কুড স্পিক ইংলিশ। কি বলতো? আই কুড স্পিক ইংলিশ। তাহলে এই কয়েকটা কনসেপ্ট আমরা একটু মনে রাখবো। তাহলে আই উইশ আই ওয়ার এন ইংলিশ টিচার, আইটা কি আছে? আই কুড স্পিক ইন ইংলিশ। আই কুড কি স্পিক ইন ইংলিশ। তাহলে এই কনসেপ্টগুলো আমাদেরকে জাস্ট একটু বিষয়টা মাথায় রেখে কাজ করতে পারলে আমাদের মনে হয় না আমরা এখানে আর প্রবলেমগুলো ফেস করব। জাস্ট একটু গোছানো ভাবে দেখো। এতটুকু ক্লিয়ার? আমাদের চারটা ক্লিয়ার কিনা? এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর ছিল এবং এটা ছিল আমাদের চতুর্থ নম্বর। আমরা তিনটা ভাবে কনসেপ্টগুলো দেখাবো। তিনটা ভাবে কনসেপ্টগুলো দেখানোর মাধ্যমে তোমার মনে হয় না তোমার আর প্রবলেমগুলো থাকবে। শুধুমাত্র গোছানো ভাবে একটু জাস্ট কাজটা করতে হবে। এরপর সর্বশেষ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে লাস্ট। 5 নাম্বার আমাদের 5 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে ল্যাস থাকবে। কি থাকবে? ল্যাস দ্বারা আমাদের যে অর্থটা প্রকাশ করবে সেটা হচ্ছে নতবা। ল্যাস দ্বারা আমাদের কোন অর্থ প্রকাশ করবে? নতবা মানে হচ্ছে কোনো কিছু না হলে। নতবা মানে হচ্ছে কি? কোনো কিছু না হলে। তাহলে ল্যাস দ্বারা কি বোঝাবে? নতবা অর্থ প্রকাশ করবে এবং সেটা সাধারণত না হলে অর্থ প্রকাশ করবে। লাস্ট কি অর্থ প্রকাশ করবে? নতবা অর্থ প্রকাশ করবে। তাহলে এই ক্ষেত্রে জাস্ট দুইটা সেন্টেন্স লিখে দিচ্ছি, এই দুইটা সেন্টেন্স লিখবা। এইভাবে থাকবে, সেটা হচ্ছে ওয়াক ফাস্ট। মোস্ট অফ দ্য টাইম এই লাইনটাই থাকে, ওয়াক ফাস্ট লেস, দ্রুত হাঁটো লেস্ট। এই ক্ষেত্রে জাস্ট দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট একটু মনে রাখবেন। ওয়াক ফাস্ট লেস, দ্রুত হাঁটো। না হলে ইউ শুড মিনস দ্য ট্রেন, দ্রুত হাঁটো। না হলে কি করবা? ইউ শুড মিনস দ্য ট্রেন, তুমি হচ্ছে তোমার যে ট্রেনটা আছে সেই ট্রেনটা তুমি মিস করবা। ইউ শুড মিনস দ্য ট্রেন। তাহলে আবার বলছি, অনেকের ওয়াক ফাস্ট লেস আসছে, তাহলে ওয়াক ফাস্ট লেসের পরে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইউ শুড মিস দ্য ট্রেন। এটা হচ্ছে একটা পর্ব। অথবা তুমি লিখতে পারো ইউ মাইট মিস দ্য ট্রেন। তাহলে আমরা এখান থেকে যেটা পেয়েছি, সেন্টেন্সে কখনো যদি লেস থাকে তাহলে আমরা সেক্ষেত্রে শুড অথবা মাইট দিয়ে লিখবো। তাহলে আবার বলছে, সেন্টেন্সে কখনো যদি লেস থাকে তাহলে কি দিয়ে লিখবা? হয়তো শুড দিয়ে লিখবা, না হলে সেন্টেন্সটা মাইট দিয়ে লিখবা। হয়তো শুড দিয়ে লিখবা অথবা সেন্টেন্সটা কি দিয়ে লিখবা? মাইট দিয়ে লিখবা। হয় শুড দিয়ে লিখবা, না হলে সেন্টেন্সটা কি দিয়ে মাইট দিয়ে লিখবা। এই দুইটা বিষয় তোমাকে একটু জানতে হবে। এই দুইটা বিষয় যদি বুঝে যদি কাজ করো, তোমাদের মনে হয় না এই কনসেপ্টের উপর আমাদের আর প্রবলেম গুলো থাকবে। তাহলে লাস্ট ইউ শুড মাইট। সো আশা করি আমাদের আজকের 5টা কনসেপ্ট গুলো বুঝিয়ে দিয়েছি। আমি একেবারে খুব সুন্দরভাবে বিষয়গুলোকে গুছিয়ে ট্রাই করেছি বিষয়গুলো তোমাদেরকে একটু উপস্থাপন করার জন্য বা বিষয়গুলো একটু বোঝানোর জন্য। সো তোমাদের কাজ হচ্ছে, আমাদের এই যে বইটা আছে এই বইতে তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে, তুমি দেখো আমি তোমাকে একটু কম্প্রিহেনশন একটু নিয়ে যাই, কিভাবে পড়ো, কিভাবে পড়াবো। তোমাদের এই 5টা এক্সাম্পলটা দেখানোর পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের এখানে কম্প্রিহেনশন সেন্টেন্সে যাবা। সেই কম্প্রিহেনশন সেন্টেন্সে যাওয়ার পরে তুমি কিভাবে সলভ করবে আমি তোমাকে একটু দেখাচ্ছি। একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। দেখো এই দেখো আজকে যা পড়াইছি এটার উপর বেস করে আমরা কনসেপ্ট গুলোকে দেখবো। কি কি আছে? কন্ডিশনাল, ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল। এখানে কনসেপ্ট গুলো আছে কিনা দেখো। এই যে আজকে কি আমরা আনলেস দিয়ে পড়ছি, আজকে কি আমরা ইফ নিয়ে পড়ছি, এই বিষয়গুলো আজকে কি আমরা অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে পড়ছি কিন্তু। সো তোমার কাজ, আমি এটা যখন তোমাকে একটু বুঝাই সলভ করাবো, বুঝায় প্রতিটা পয়েন্ট ধরে যখন একটু বুঝায় সলভ করাবো, তুমি দেখবা তোমার আর কোনো প্রবলেম হচ্ছে না। সো যাদের আমাদের লেকচার শিটটা দরকার হবে, তোমরা জাস্ট একটা 10জন ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে তোমরা জাস্ট একটা স্ক্রিনশটটা আমাকে দিবা। আমি সাথে সাথে তোমাকে এটার লিঙ্কটা দিব, ডাউনলোড করে তুমি বাসায় পড়ো। ঠিক আছে? আর যদি হার্ড কপি দরকার হয় সেটা তুমি হার্ড কপিও নিতে পারবা। সো আজকে এতটুকু, দেখা হবে আমাদের এরপর আরেকটি ক্লাসে। আমরা আরো কনসেপ্ট গুলোকে দেখাবো।